শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি 2025 সালের জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি দেখার জন্য। অনুষ্ঠানের উপস্থাপনায় বরাবরের মতন আমি আছি তারিন তানি বাসার, প্রজেক্ট ডিরেক্টর ইনক্লুসিভ বাংলাদেশ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীবনী সুধাকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। জুলহাজ মান্নান ভাইকে আসলে অনেক বছর আগে থেকে আমি চিনি। যখন আমি আসলে আমার নিজেকে আ আ নিয়ে অনেক কনফিউশন এর মধ্যে ছিলাম এবং নিজেকে নিয়ে আমি যখন যুদ্ধ করতেছিলাম, তখন আসলে এই মানুষটিকে আমার চেনা। এবং আজ থেকে সেটা আ আ ১২ বা ১৩ বছর আগের কথা। তো আ আ ভাইয়ের সাথে আমার ১ম দেখা ঢাকাতে, এবং এটা খুব মজার একটা স্মৃতি ছিল। আমি আ আ খুব আ আজও মনে করলে আমার সেটা খুব আনন্দ তৈরি হয় ভিতরে, যে আসলে আ সেই মুহূর্তটা হঠাৎ করে তৈরি হয়েছে, এবং আমি সেটা সেই মুহূর্তের সাক্ষী। অবশ্যই জুলহাজ মান্নান ভাই আমাদের একজন পাথেয়। আমরা তার দেখানো পথকে অনুসরণ করি। তার তার ভালোবাসা, তার স্নেহ আমাদের মধ্যে আছে। এবং আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই যারা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি, বা আমরা আমরা সমাজে অন্তর্ভুক্তিমূলক একটি সমাজের চেষ্টা করে যাচ্ছি, সেখানে তারা আমাদের পাথেয়। মান্নান ভাই আমাদের পাথেয়, এবং তার দেখানো পথ থেকে আমরা অনুসরণ করে আজকে এতদূর, এবং ভবিষ্যৎ প্রজন্মও তাদেরকে সম্মানের সাথেই স্মরণ করবে বলে আমি মনে করি। সত্যি কথা বলতে, আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি অন্তর্ভুক্তিমূলকে, এবং আমরা বিশ্বাস করি একটি বৈষম্যহীন সমাজে। আ আ সমাজ তৈরি করবার চেষ্টায় আমরা কাজ করি। তো এই অ্যাওয়ার্ডটি অবশ্যই একটি বৈষম্যমূলক, একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যমূলক একটি বার্তা দেবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই অ্যাওয়ার্ডটি সমাজের প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলোকে আমরা বৈচিত্র্যময় মানুষ হিসেবে আলোচনা করি বা আমরা তুলে ধরি, সেই মানুষগুলোকে সামনের দিনে আরো বেশি, বেশি কাজ করতে এবং নিজেকে আরো বেশি কাজের ঊর্ধ্বে ছড়িয়ে দিতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে অনেক, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি, এবং পরিশেষে যাবার বেলায় শুধু একটি কথাই বলতে চাই। সেটা হলো যে আ আ আপনারা সবাই নিজেদের আইডেন্টিটি কে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, এবং নিজের মতো করে বাঁচবার স্বপ্ন দেখবেন। স্বপ্নটাই আ আ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর যেটা বলতে চাই সেটা হলো, জুলহাজ মান্নান ভাই যে আদর্শ নিয়ে আ আ আমাদেরকে ভালোবেসেছিলেন এবং এই কমিউনিটিতে অবদান রেখে গিয়েছেন এবং কাজ করে গিয়েছেন, সেই আদর্শকে যেন আমরা সামনে আরো বেশি বেগবান করতে পারি, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টায় আমরা 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 নিজেদেরকে ভালোবাসবো, সেই প্রচেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ধন্যবাদ সঞ্জীবনী সুধাকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নেব জুলহাস মান্নানের কাজের উপর ভিত্তি করে তার ছোট একটি ডকুমেন্টারি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তরে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। আশা করছি আপনাদের এই ভিডিও ডকুমেন্টারিটি ভালো লেগেছে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহযোগী সংগঠন পান্থস ফাউন্ডেশনের কর্ণধার মমিনুল ইসলামকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদানের এই অনুষ্ঠানে আমি শেখ মোহাম্মদ মমিনুল ইসলাম আপনাদের সঙ্গে সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে সবাইকে শুভকামনা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জুলহাস মান্নান ইনক্লুসিভিটি, মানবাধিকার, জাস্টিস, ভিজিবিলিটি ইত্যাদিতে বিশ্বাস করতেন এবং মানুষের ন্যায় বিচার, মানুষের ন্যায্যতা এগুলোতে বিশ্বাস করতেন এবং সমাজের যে প্রান্তিকতম মানুষ যিনি ছিলেন, বিশেষ করে আমাদের এলজিবিটি কমিউনিটিতে যিনি সবচেয়ে প্রান্তিকতম ছিলেন, এই ধরনের মানুষকেও তিনি বুকে তুলে নিতেন এবং তাদেরকে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতেন, প্রশিক্ষণ দিতেন এবং তাদের ভিতরে তাদেরকে মানব সম্পদ হিসেবে তৈরি করতেন। তাদের যে সৃজনশীলতা আছে সেটি বিকাশ করতেন। তো এভাবে জুলহাস মান্নান আমাদের এলজিবিটি কমিউনিটিকে আরও ক্ষমতায়ন করেছিলেন। তার হাত ধরে অনেক ক্ষমতায়ন হয়েছিল। তো প্রান্তজ ফাউন্ডেশনের আদর্শের সঙ্গে জুলহাস মান্নানের যে দর্শন বা আদর্শ, তার ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় মিলটাই রয়েছে এবং প্রান্তজ ফাউন্ডেশন বিশ্বাস করে মানুষের সাম্যতা, ন্যায্যতা, মানবাধিকার, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি বা ইনক্লুশন এবং সর্বোপরি মানবাধিকারের প্রত্যেকটি দিক প্রান্তজ ফাউন্ডেশন সমর্থন করে, যা জুলহাস মান্নানের থেকে প্রান্তজ ফাউন্ডেশন প্রেরণা লাভ করেছে। বাংলাদেশে ডাইভার্সিটি এবং ইনক্লুশন বিষয়ক কাজগুলোতে সবচেয়ে বড় সমস্যাগুলো হলো, এখানে আসলে অনেক চ্যালেঞ্জ আছে, তার মধ্যে আমি কয়েকটা তুলে ধরছি। সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে আপনার 1 নম্বরে যেটা আছে সিকিউরিটি বা নিরাপত্তার অভাব। সিকিউরিটি, সেফটি, নিরাপত্তার অনেক অভাব। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো তারা কিন্তু একদমই সেন্সিটাইজড না। তাছাড়াও আপনার রিলিজিয়াস লিডাররাও তারা সেন্সিটাইজড না। অনেক সমস্যা রয়েছে, আপনারা জানেন। আমাদের যে বা আমাদের যে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সেগুলোও কিন্তু আমাদের সবসময় আমাদের বিপক্ষেই কাজ করে। এরপরে যেটি রয়েছে ফান্ডিং ক্রাইসিস। যে কোনো কাজ করতে গেলেই ফান্ডের প্রয়োজন আছে, সেটা তো অবশ্যই অস্বীকার করা যায় না, কিন্তু সেই অর্থের অভাবের কারণে আমরা অনেক সময় অনেক কাজ আমরা করতে পারি না, অনেক সময় আমাদের পিছিয়ে আসতে হয়। তারপরে যেটি আছে বৈধতা এবং স্বীকৃতির অভাব। সবচেয়ে বড় কথা, আমাদেরকে তো মানুষ হিসেবেই মূল্যায়ন করা হয় না, দেশের একজন নাগরিক বা সিটিজেন হিসেবে সেই স্বীকৃতি আমাদের নেই। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কাজ করি যেটার আমাদের বৈধতা থাকে না বা আমাদের স্বীকৃতি দেওয়া হয় না। আমাদেরকে অনেক সময় রেজিস্ট্রেশন করতে দেওয়া হয় না এবং আমরা আনরেজিস্টার্ড হিসেবে কাজ করি। এরপরে আরেকটা সমস্যা যেটা আছে আন্তঃসম্প্রদায় দ্বন্দ্ব, অর্থাৎ আমাদের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব আছে আমাদের কমিউনিটির বিভিন্ন সংগঠনের মধ্যে, সেটা একটা বড় সমস্যা এবং সমন্বয়ের অভাব, সেটা একটা সমস্যা। আরেকটা আছে হলো অবকাঠামো ও প্রযুক্তিগত অভাব। আমাদের নিজস্ব কোনো অবকাঠামো এমন নেই যে যেখানে আমরা নিজেদের ইভেন্টগুলো আমরা করতে পারি বা নিজেদের কাজকর্মগুলো করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এলআই বা অন্যান্য সংগঠনের দ্বারস্থ হতে হয়, এটা একটা সমস্যা। আমাদের সাহায্য সহযোগিতার অভাব আছে, সহায়তার অভাব আছে। সেটা সরকারি সংগঠনগুলোও আমাদেরকে কোনো প্রকার সাহায্য করে না, বা বেসরকারি যে সংগঠনগুলো আছে তারাও ইদানিং সাহায্য করে না বললেই চলে। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় নিজেরাই অনেক কাজ করি, একাই অনেক কাজ করি। এটা একটা সমস্যা এবং বড় সমস্যা এখন ইদানিং যেটা দেখা যাচ্ছে যে হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া বা অ্যান্টি এলজিবিটি যে সেন্টিমেন্ট, সেটা আস্তে আস্তে বাংলাদেশে অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং সকলে আসলে হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। আর একটা ব্যাপার হলো যে যারা আমাদের কর্মী, তাদের প্রশিক্ষণের অভাব আছে বা তাদের জ্ঞানেরও অভাব আছে। অনেকের ভিতরে অশিক্ষা আছে, দারিদ্র্য আছে, বেকারত্ব আছে, কুসংস্কার আছে। আবার অনেকের ভেতরে আছে যে দুর্নীতি, তারা হয়তো দুর্নীতিপরায়ণ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তো মোটা দাগে এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে। এছাড়াও আরও অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি মোটা দাগে এই কয়টা এই মুহূর্তে বললাম যেটা আমার এখন মনে পড়ছে। তো আমাদের এই ডাইভার্সিটি এবং ইনক্লুশন নিয়ে কাজ করতে যাওয়াটা একটা মারাত্মক ঝুঁকিমূলক কাজ। তারপরেও আমাদের অনেক ভাই বোনেরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। তো আমি তাদেরকে স্যালুট জানাই।
একজন অধিকার কর্মী হিসেবে জুলহাস মান্নানের অবদান অবিস্মরণীয়। কারণ তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের এলজিবিটি কমিউনিটির পথিকৃৎ বা পায়োনিয়ার। তার অবদানকে আমরা কখনোই ভুলতে পারবো না। তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের বাংলার ইতিহাসে। কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র মুখে নয় বরং তার কাজে কর্মে সব জায়গায় তিনি ইনক্লুসিভিটি এবং ডাইভার্সিটি এবং তার যে আদর্শ ন্যায় বিচার, সাম্য, ন্যায্যতা, মানবাধিকার, এই সমস্ত কিছু তিনি যা বিশ্বাস করতেন সেটা কিন্তু তার কাজে তিনি প্রমাণ করেছেন। এবং তিনি প্রান্তিকতম মানুষটাকেও কিন্তু তার বুকে তুলে নিতেন, তাদেরকে প্রশিক্ষণ দিতেন, তাদেরকে সৃজনশীল কাজে কর্মে তিনি কাজে লাগাতেন এবং তাদেরকে মানব সম্পদে পরিণত করতেন। তো এইভাবে তিনি অনেক অনেক নেতা তিনি তৈরি করেছেন কমিউনিটিতে এবং নেতার যে নেতৃত্ব বিকাশ সেটার জন্য তিনি যথেষ্ট প্রশিক্ষণ দিয়েছেন। আমি নিজেও সেখান থেকে প্রশিক্ষণ পেয়েছি, তার থেকে অনেক কিছু শিখেছি। তো তার যে অবদান এটি চিরস্মরণীয় হয়ে থাকবে, এটি আমরা কখনোই ভুলতে পারবো না। কারণ তিনি বাংলাদেশের এলজিবিটি কমিউনিটির জন্য একজন পায়োনিয়ার। তার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না, তার লিগেসি আমরা কখনোই ভুলতে পারবো না। জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড এই যে পুরস্কার, এই পুরস্কার কমিউনিটির যুবনেতাদেরকে অনেক বেশি প্রেরণা দেবে বলে আমি বিশ্বাস করি এবং তাদের মধ্যে যে ভালো কাজ করার প্রতি যে একটা প্রবণতা বা যে তাদের যে মানসিকতা সেটাকে আরও বেশি উৎসাহিত করবে। তাদের ভিতরে আগ্রহ তৈরি হবে, তারা উদ্যম এবং শক্তি ব্যবহার করে আরও এগিয়ে যাবে। তো এই পুরো বিষয়টাকে প্রেরণা দেবে হচ্ছে এই জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড। কারণ যখন কেউ ভালো কোনো কাজ করে এবং সেই কাজে যখন স্বীকৃতি সে পায় তখন সে অবশ্যই আনন্দিত হয় এবং আরও বেশি উৎসাহিত হয়। তো এই অ্যাওয়ার্ড হচ্ছে তাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। আর এভাবে অন্যরাও তাদের দেখাদেখি এগিয়ে আসবে এবং নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে এবং সেটা হচ্ছে আমাদের কমিউনিটিকে আরও ক্ষমতায়ন করবে। তো মোদ্দা কথা এই পুরস্কার অনেক বেশি অবদান রাখবে আমাদের কমিউনিটিতে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি সারা বিশ্বেই আসলে অনেক বেশি খারাপ। এজন্যই বলবো যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের যে দেশগুলো আছে সেখানেও কিন্তু পরিস্থিতি অনেক জটিল। তো এটা যে শুধু বাংলাদেশে সমস্যা তা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা এবং এই সমস্যা মোকাবেলা করার মতো শক্তি বা সামর্থ্য হয়তো আমাদের নেই। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করার সেটা আমরা করতে পারি। আমরা নিজেদেরকে সুস্থ এবং সবল রাখার জন্য যা কিছু করণীয় তা করতে পারি। যেমন আমরা অনেক ধরনের স্ট্র্যাটেজি নিতে পারি আমাদের ব্যক্তি পর্যায়ে। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের আশেপাশের মানুষ আমাদের সম্পর্কে জানে, সেক্ষেত্রে আমরা নিজেদের পরিচয় গোপন রাখার জন্য আমরা আন্ডারগ্রাউন্ডে যেতে পারি, আমাদের পরিচয় লুকিয়ে রাখতে পারি এবং আমাদের নিজেদেরকে খুব বেশি প্রকাশ যদি করার দরকার না হয় তাহলে খুব বেশি প্রকাশ করব না। অযথা আমরা মিডিয়াতে গিয়ে আমরা সাক্ষাৎকার দেব না যদি আমার মনে হয় যে যেটা আমার নিজের জন্য ঝুঁকিপূর্ণ এবং কমিউনিটির জন্য ঝুঁকিপূর্ণ। তো সেই কাজগুলো আমরা করব না। দ্বিতীয়ত হচ্ছে নিজের যে মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্য আছে সেটির বিষয়ে আমরা যত্ন নেব। আপনারা জানেন আমাদের কমিউনিটির যে মানুষেরা আছে তারা মানসিক অনেক ট্রমার মধ্যে থাকে, মানসিকভাবে বিপর্যস্ত থাকে। তো আমরা অনেক সময় সেই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেই না। তো আমরা সেই ব্যাপারগুলো গুরুত্ব দিব। কিভাবে একটু ভালো থাকা যায় সেটার দিকে লক্ষ্য রাখবো। নিজেও ভালো থাকবো, অন্য আমাদের যে বন্ধু-বান্ধব আছে তাদেরকেও আমরা ভালো রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে যেটা আছে যে আমরা বিতর্কিত মন্তব্য করি অনেক জায়গায় গিয়ে, সেইগুলো আমরা করব না। ডেটিং অ্যাপ আমরা অনেকে ব্যবহার করি, সেগুলো ব্যবহারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় আমরা কমিউনিটির মধ্যে অনৈক্য থাকে, দ্বন্দ্ব থাকে। তো সেগুলো নিয়ে আমরা হয়তো একে অন্যর ভিতরে হয়তো খারাপ সম্পর্ক থাকতে পারে। তো আমরা যেটা করতে পারি হয়তো সেই সম্পর্কগুলো আবার ভালো করার চেষ্টা করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি এবং কমিউনিটির ঐক্য বজায় রাখতে পারি। আর কমিউনিটির এবং নিজের ক্ষমতায়নের ব্যাপারেও আমরা ভাবতে পারি, কারণ আমরা অনেক সময় আমাদের নিজের ক্ষমতায়নের কথা ভাবি না।
তো আমাদের এডুকেশন, ক্যারিয়ার এবং আমাদের যে লাইভলিহুড, এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত, এগুলো নিয়ে কাজ করা উচিত এবং এগুলোকে কিভাবে আরও উন্নয়ন করা যায় সেই ব্যাপারে আসলে নিজেও কাজ করা উচিত এবং অন্যকেও সাহায্য করা উচিত। সর্বোপরি আমাদের যেহেতু বাংলাদেশে আমাদের বেশিরভাগ বন্ধুরা বাস করেন, তো তাদেরও উচিত যে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী চলা, এমন কিছু না করা যেন তার জীবনের সমস্যা হয়। তো আমাদের সমস্যাও যেরকম আছে সমাধানও আছে। হয়তো আমাদের এই সময়টা অনেক খারাপ যাচ্ছে, কিন্তু আমি মনে করি না যে এটা চিরস্থায়ী। সামনে ভালো দিন আসবে আশা করা যায়। ইনশাআল্লাহ আমরা সেই নতুন দিনের আশায় আছি, প্রত্যাশা থাকবে। তো সবাইকে শুভকামনা থাকবে জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সবাইকে যে এই প্রধান অনুষ্ঠানে আপনারা সকলে এই অনুষ্ঠান সম্মিলিতভাবে যে উপভোগ করছেন, এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবাইকে স্বাগতম। জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ডে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমার নাম তানভীর রউফ। আমি একজন বাংলাদেশি সমপ্রেমী অ্যাক্টিভিস্ট এবং রিসার্চার। আমি বাংলাদেশে 2004 থেকে সমপ্রেমী অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা শুরু করেছি। আমি প্রথমে বব অথবা বয়েজ অনলি বাংলাদেশের সাথে কাজ করেছি এবং তারপরে আমি জুলহাস মান্নানের সাথে খুব ক্লোজলি কাজ করার আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। আমি সেই জন্য এই অ্যাওয়ার্ডে আজকে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ তুষার এবং ইনক্লুসিভ বাংলাদেশকে এই অ্যাওয়ার্ডটা চালিয়ে যাওয়ার জন্য এবং এই অ্যাওয়ার্ডটা দিয়ে আমাদের কমিউনিটিকে মোটিভেট করার জন্য এবং এই বছরের অ্যাওয়ার্ডটা অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য। জুলহাসের সাথে কাজ করতে পারাটা এবং জুলহাসকে চিনতে পারাটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। জুলহাসের ব্যাপারে যখন স্মৃতিচারণ করি তখন অনেক কিছু মনে পড়ে যায়, অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি, অনেক কষ্টেরও স্মৃতি আছে। জুলহাসের সাথে একবার মনে আছে আমরা বান্দরবনে বেড়াতে গিয়েছিলাম এবং সেটা খুব সুন্দর একটা স্মৃতি আমার জন্য। সেই সময় একবার জুলহাসের সাথে আমার একটা চরম ঝগড়া হয়ে গেছিল, কারণ মাঝে মাঝে আমি আর জুলহাস আমরা দুইজন খুব আলাদা আলাদা ভাবে চিন্তা করতাম। কিন্তু যে জিনিসটা আমার জুলহাসের সবচেয়ে ভালো লাগতো সেটা হলো যে জুলহাস কখনোই আমাকে দূরে ছেড়ে দেয়নি। সবসময় সে আমাকে কমিউনিটির মধ্যে, তার কাজের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছে এবং এটা থেকে অনেক কিছু শেখার আছে আসলে আমাদের। জুলহাস কমিউনিটি নিয়ে যখন চিন্তা করতো তখন জুলহাস যেটা ভাবতো সেটা হলো যে আমাদের কমিউনিটির মধ্যে যে পরিবর্তনটা আনতে হবে সেই পরিবর্তনটা যেন টেকসই পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা যদি শুধু আইনি পরিবর্তন হয় তাহলে হয়তো সেটা আমাদের জন্য সবসময় ইনাফ হবে না। মানে আমাদেরকে সমাজের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। সেই সামাজিক পরিবর্তন আনতে হলে আমাদেরকে আমাদের জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে এবং সেই কাজটা করার সময় নিজেদেরকে সেফও রাখতে হবে, এটাও ইম্পর্টেন্ট। নিজেদের সেফটি ইম্পর্টেন্ট, কিন্তু কাজ আগিয়ে যেতে হবে, স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে। সো এই জিনিসগুলো হলো জুলহাসের থেকে শেখার আছে এবং জুলহাস আমাদের কমিটি নিয়ে এই ভাবনাগুলো আসলে করে। জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ডটা এবছর যিনি পাচ্ছেন তাকে আমি কংগ্রাচুলেশনস জানাই। আপনি নিশ্চয়ই অনেক কষ্ট করেছেন কমিউনিটির জন্য এবং আপনার যে কাজ সেটা দিয়ে আপনি দেখিয়েছেন যে আপনি কমিউনিটিকে কতটা ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা কিন্তু শুরু হয় নিজেকে থেকে। সো আমি আগেইন কংগ্রাচুলেশনস জানাই। অন্যরা যারা কমিউনিটির ব্যাপারে ভাবছেন বা অ্যাক্টিভিস্ট আছেন, যারা অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করবেন সামনের বছরে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্বপ্ন দেখতে ভুলবেন না কখনো। কারণ আমরা আমাদের বাংলাদেশের মতো একটা দেশে আমরা যারা সমপ্রেমী আছি তারা কিন্তু অনেক মার্জিনালাইজড একটা গ্রুপ আমরা, কিন্তু তাই বলে আমরা স্বপ্ন দেখতে যেন না ভুলি। কারণ আমরা যদি স্বপ্ন দেখা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের মধ্যে আমরা কোনো সাহস পাবো না পরিবর্তন হওয়ার। এবং সেই পরিবর্তনটা নিজের থেকে শুরু করতে হবে, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, তারপরে বন্ধু বান্ধবের মধ্যে, তারপরে সমাজের মধ্যে। এইভাবে করে আমরা দেশের মধ্যে একটা চেঞ্জ আনতে পারবো। সেই জন্য স্বপ্ন দেখে যান, কাজ করে যান, স্ট্র্যাটেজিক্যালি কাজ করেন। কাজ করতে হবে, সেই কাজটা যেন আপনার ভালোবাসার কাজ হয় এবং সেফ থাকতে হবে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে, এবং কাজের ব্যাপারে অন্যদেরকে জানান দেওয়াটাও দরকার আছে। এই কাজগুলো আমার মনে হয় আমাদের অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা আছেন, কাজ করে যাচ্ছেন কষ্ট করে, তাদেরকে আমি এই কথাগুলাই বলবো। আমার যখন বয়স 14 তখন থেকে আমি কমিউনিটির জন্য কাজ করছি এবং সেই সময় কমিউনিটির জন্য কাজ করা শুরু করার আগে আমার জীবনে আমি খুব একটা
খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং আমি যখন বোঝা শুরু করলাম যে আমি আসলে সমপ্রেমী বা আমি কুইয়ার বা গে বা যেটাই বলেন, বা আমি অন্যদের মতো না, অন্য 5টা 6টা ছেলেদের মতো আমি না, আমি অন্য ধরনের, সেটা কিন্তু সমাজই আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমি নিজে জানার আগে সমাজই আমাকে হাফ লেডিস বা আমাকে হিজড়া এটা বলে আমাকে বুঝিয়ে দিত যে হ্যাঁ আমি হাফ লেডিস বা আমি হিজড়া। তো আমার তখন বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যাচ্ছিল। তারপরে সেই সময় আমার জীবনে কমিউনিটির মানুষরা আসে, এবং সেখান থেকে আমি কিন্তু একটা নতুন একটা সুযোগ পাই নিজেকে চেনার, নিজেকে ভালোবাসার, নতুন বন্ধু বানানোর। আমি সমপ্রেমী বলেই আমি পৃথিবীতে এমন অনেক মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে যাদের সাথে আমার কখনোই যোগাযোগ হতো না যদি না আমি সমপ্রেমী হতাম। সো আমার মনে হয় কমিউনিটির জন্য কাজ করাটা আসলে আমার নিজের জন্য কাজ করা। সো সেখান থেকে আমার মনে হয় যে আমরা যেন মনে রাখি যে কমিউনিটির জন্য কাজ করাটা যেন আমাদের একটা ভালোবাসার জায়গা থেকে আমরা কাজ করি, আমরা যেন সেটা থেকে আনন্দ পাই, সেটা যেন আমাদের লাইফে একটা খুব পজিটিভ একটা জিনিস হয়। একসময় আমি মনে করতাম যে জানান দেওয়াটা বা কাম আউট করাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আমি মনে করি যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে, কারেন্ট প্রেক্ষাপটে এবং আমাদের যেই সমসাময়িক যে সমস্যাগুলো আছে, যে ইনস্টেবিলিটি আছে, এসব কিছুর মধ্যে মেবি বোধহয় জানান দেওয়াটা সবচেয়ে বেস্ট ওয়ে না। এখন আমি মনে করি যে সেফ থাকাটা বেশি ইম্পর্টেন্ট, এবং তাই বলে কাজ থামিয়ে রাখা যাবে না, কাজ করে যেতে হবে, স্ট্র্যাটেজিক্যালি কাজ করে যেতে হবে। যদি হোমোফোবরা 1 ধাপ আগায়, আমাদেরকে তাদের থেকে 2 ধাপ সামনে আগিয়ে থাকতে হবে, এবং সেটা করতে যেয়ে কিন্তু আমরা নিজেরাও অনেক আমাদেরকে জানতে পারবো। এবং এটা কিভাবে করব? আমাদেরকে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, নিজেদের এডুকেশন ডেভেলপ করতে হবে, নিজেদের সাহস বাড়াতে হবে, এবং নিজেদেরকে নিজেদের ব্যাপারে জানতে হবে। আমি যদি নিজের মাথার মধ্যেই ক্লিয়ার না হই যে আমি সবার মতোই, মানে আমার মধ্যে কোনো ভুল নাই, তাহলে আমি অন্য একটা মানুষকে কিভাবে বোঝাবো? সেটা আমার বাবা মাই হোক বা আমার বন্ধু বান্ধবী হোক, আমি তাদেরকে কিভাবে বোঝাবো যে হ্যাঁ আমার মধ্যে আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট একটা ডিফারেন্স যে আমি ছেলেও একটা ছেলেকে ভালোবাসি, তুমি একটা ছেলেও একটা মেয়েকে ভালোবাসো, বাট আমাদের ভালোবাসাটা ইজ ভালোবাসা, ঠিক আছে? সো আমার মনে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট খুবই জরুরি, সেই কাজগুলো করা। এবং আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো একজন আরেকজনের সাথে খুব প্রফেশনালি ডিল করা। আমরা মাঝে মাঝে হয় কি, আমরা যেহেতু কাজ করি বন্ধু গ্রুপ হিসাবে, মাঝে মাঝে যেটা হয় যে এই গ্রুপগুলোর মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে আমরা যেহেতু অনেক ট্রমা নিয়ে আমরা বড় হই ছোটবেলা থেকে, আমাদের বাংলাদেশে যারা আমরা কুইয়ার হয়ে জন্ম নিয়েছি তাদের তো অনেক ট্রমা। সো সেই ট্রমাটা অনেক ডিফারেন্ট ভাবে বের হয়ে আসে। মাঝে মাঝে আমরা আমাদের নিজেদেরই সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। তো সেই জিনিসটা যেন না হয়, যেন আমরা একজন আরেকজনের সাথে, হ্যাঁ আমি তোমার কাজকে 100% সাপোর্ট না করি, কিন্তু আমি যেন তোমার কাজকে ধ্বংস করার চেষ্টা না করি, আমি যেন তোমাকে যেন তোমার পিছনে না লাগি, আমি যেন তোমার সাথে প্রফেশনালি ডিল করি। আই থিঙ্ক সেটারও ভ্যালু আছে। মানে আমাদেরকে একজন আরেকজনের সাথে যখন আমরা কথা বলি, আমরা যেন একজন আরেকজনকে কষ্ট দিয়ে না কথা বলি। আমাদের কমিউনিটির মধ্যে অনেক সময় আছে যে, আমি একটা সময় শুনতাম এরকম অনেক কথা আমাদের কমিউনিটির মধ্যে আছে যে নিজেদেরকে ছোট করে কথা বলা, এবং আমরা বলি যে আমরা সেটা করি নিজেদেরকে শক্ত করার জন্য, নিজেদের গায়ের জোর বাড়ানোর জন্য, কিন্তু সেটা করতে চেয়ে কিন্তু আমরা আমাদের একটা পার্টকেও কষ্ট দিই, একটা নিজেদের একটা খুব ইম্পর্টেন্ট পার্টকে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, এবং এই জিনিসগুলো আমি শিখতে পেরেছি। আর আমি যে জিনিসটা শিখেছি সেটা হলো যে পরিবর্তন করতে হলে, নিজের ফ্যামিলির মধ্যে পরিবর্তন আনতে হলে প্রথমে আনতে হবে ফ্যামিলির মধ্যে পরিবর্তন, নিজের মধ্যে পরিবর্তন প্রথমে, তারপর ফ্যামিলির মধ্যে পরিবর্তন। এবং সেই পরিবর্তনটা যদি আমরা চাই, আমাদেরকে বুঝতে হবে যে এটা সময় লাগবে। আমি যখন প্রায় 20 বছর হয়ে গেল, আমার মা জানে যে আমি সমপ্রেমী। তার এখন সেই 20 বছর পরে সে প্রথমে কিন্তু একদমই এটার বিরুদ্ধে ছিল, কিন্তু এখন সে এমন একটা জায়গায় এসেছে যে সে আমাকে ভালোবাসে, এবং সে আমার
পার্টনার যে আছে, আমার হাজবেন্ড যে আছে তাকেও ভালোবাসে, এবং সে এবছর আমাদের টরন্টোতে যে প্রাইড প্যারেড হয়েছিল সেটাতেও সে হেঁটেছে, আমার বাবা দুজনেই হেঁটেছে। সো আমার মনে হয় সেটা আমি প্রথম যখন তাকে বলেছিলাম যে আমি সমপ্রেমী, তার রিয়াকশনটা যেরকম খারাপ ছিল, সেই সময় কিন্তু আমি চিন্তাও করি নাই, কখনো স্বপ্ন দেখারও সাহস পাই নাই যে আমার মা আমার সাথে কখনো একটা প্রাইড র্যালিতে হাঁটবে, সেটা যে দেশেই হোক, যেখানেই হোক পৃথিবীর। সো আমার মনে হয় যে আমাদেরকে স্বপ্ন দেখা ভুললে চলবে না, সাহস করে স্বপ্ন দেখতে হবে। আমি জানি এটা ইজি না, স্পেশালি বাংলাদেশের মধ্যে যারা আছেন তাদের জন্য এটা একদমই ইজি না, কিন্তু স্পেশালি যখন ইজি না তখনই এটা করতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে নিজেদেরকে ভালোবেসে যেতে হবে এবং সামনে কাজ আঁকিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হয় জুলাস বানান মেমোরিয়াল অ্যাওয়ার্ডটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, এবং তুষার এবং ইনক্লুসিভ বাংলাদেশকে ধন্যবাদ এই অ্যাওয়ার্ডটা আইডিয়াটা আনার জন্য এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য, স্ট্যাবলিশ করার জন্য। আমি শিওর যে এই কাজটা খুব ইজি কাজ না, কিন্তু তারপরেও আপনারা কষ্ট করে কাজটা করে যাচ্ছেন। আমার মনে হয় এটা জুলাসকে, এর থেকে ভালো কোনো ওয়ে হতে পারে না জুলাসকে স্মৃতিচারণ করার জন্য। হ্যাঁ, আমরা যদি জুলাসকে আসলেই জুলাসের কাজকে সামনে আগিয়ে নিয়ে যেতে চাই, জুলাসকে আমরা ভালোবাসা দেখাতে চাই, তাহলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো আমাদেরকে একজন আরেকজনের প্রতি আরো সহানুভূতি, আরো কম্প্যাশন দেখাতে হবে। আমাদের মধ্যে যারা ডিফারেন্ট ভাবে চিন্তা করে তাদেরকে আমরা যেন আলাদা না করে দিই, তাদেরকেও সাথে নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করি। কারণ আমরা অনেক যদি একসাথে না কাজ করতে পারি, আমাদের কমিউনিটির মানুষরা, আমরা এমনিতেই অনেক কম মানুষ, আমরা যদি একসাথে না কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আমাদের সমাজের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। এটা জুলাসের স্বপ্ন ছিল। জুলাসের এই স্বপ্ন থেকেই জুলাস কিন্তু যেই মঙ্গল শোভাযাত্রা, সাথে যে প্রাইড র্যালিটা শুরু করা, প্লাস রূপবান বের করা, অন্যান্য অনেক কাজ করা, সেগুলো কিন্তু সবকিছুই ছিল সমাজের মধ্যে একটা পরিবর্তন আনা, কিন্তু তার সাথে সাথে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনা। আমরা যারা জুলাসের সাথে কাজ করতাম, আমরাও কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন হয়েছিল ওর সাথে কাজ করতে করতে, একসাথে নিজেদের সাথে কাজ করতে করতে। আমার মনে আছে জুলাস নিজের বাসা খুলে দিত, একটা মানে জুলাসের বাসা ছিল নানুর বাড়ি বলতাম আমরা, জুলাসের বাসা, কারণ জুলাসের মা আম্মু ছিল আমাদের নানু। তো জুলাসের বাসায় আমরা যে কিন্তু খুব খোলামেলা ভাবে আলোচনা করতে পারতাম, আড্ডা দিতে পারতাম। আমরা নিজেদের যেই কুইয়ারনেস বা যেটাকে আমি বলতে পারি, আমাদের যে প্রেম, যেই ফিলিংটা বা একজন একজনের প্রতি যে ভালো সম্পর্ক করা, কুইয়ারনেসের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারতাম একটা সেফ জায়গায় জুলাসের বাসায় যে। সো সেরকম সেফ স্পেস ক্রিয়েট করতে হবে। স্পেশালি একটা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একটা সেফ হাউস করা ইয়াং LGBTQ মানুষদের জন্য, যারা ফ্যামিলি থেকে বের করে দেওয়া হচ্ছে যাদেরকে, কারণ তারা জানান দিচ্ছে বা কাম আউট করছে, তারা কোথায় যাবে, তাদের থাকার জায়গা নেই। সো তাদের জন্য যদি একটা জায়গা বের করা যেত সেটা খুব ভালো হতো। প্লাস আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আস্তে আস্তে করে সমাজের মধ্যে যে পরিবর্তনটা আনতে হবে, সেই পরিবর্তনের মধ্যে যেন আমরা সবাইকে নিয়ে সামনে আগাই। কারণ আমাদের কমিউনিটিটা অনেক বৈচিত্র্যময়, অনেক ডাইভার্স। আমাদের কমিউনিটির মধ্যে গেজরা আছে, লেসবিয়ানরা আছে, ট্রান্স পিপলরা আছে, ইন্টারসেক্স মানুষরা আছে, অ্যাসেক্সুয়াল মানুষরা আছে, অনেক ধরনের মানুষদের নিয়ে আমাদের কমিউনিটিটা, যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এটা আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আসলে জুলাসকে সম্মান দেখাতে পারবো, বা জুলাসের অসমাপ্ত যেই ড্রিমটা ছিল সেটাকে আমরা ফুলফিল করতে পারবো। আমি বাংলাদেশের ইয়াং LGBTQ মানুষদেরকে বলতে চাই যে আপনাদের কষ্টটা আমি বুঝি। আপনারা অনেকেই হোপলেস ফিল করছেন, অনেকেই মনে করছেন সামনে কোনো আশার আলো নেই, অনেকেই মনে করছেন এই জীবনটা বেঁচে থাকার মতো না। কিন্তু আপনারা যদি একটু একটা টাইম মেশিনে করে নিজেদের মানে সামনে দেখতে পারতেন, যেমন আমার বয়স যখন 14 ছিল, তখন যদি আমি এই যে জীবনটা বাঁচছি, এই জীবনটা যদি দেখতে পারতাম, তাহলে কিন্তু আমি অনেক আশার আলো দেখতে পেতাম। তো যেহেতু টাইম মেশিন নেই, আপনাদেরকে মনে মনে এটাকে ড্রিম করতে হবে যে সামনের দিনটা অন্য রকমের হবে, এটা একটা ভালো দিন হবে, এই স্বপ্নটা দেখেছিলাম।
এবং সেই স্বপ্ন দেখে আপনাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে। আমাদেরকে নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে, কারণ আমরা যদি স্বাবলম্বী হই, আমরা যদি শক্ত হই, আমাদের বাবা মারা আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদেরকে ভালোবাসবে তারা, আমাদেরকে কথা শুনবে তারা, এবং তারা শুধু না, সমাজের অন্যরাও আমাদের কথা শুনবে, কারণ আমরা স্বাবলম্বী হতে পেরেছি। তার সাথে আরেকটা জিনিস যেটা করতে হবে, নিজেদের পড়াশোনা বা স্কিল ডেভেলপমেন্টে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, স্পেশালি টেকনোলজিক্যাল স্কিল, ইনফরমেশন টেকনোলজির স্কিলটা, যে আপনি টেকনোলজি কত ভালো করে ইউজ করতে পারছেন, ইন্টারনেট, কম্পিউটার্স, ফোন, এগুলো ইউজ করে কিভাবে আপনি নিজের লাইফটাকে বেটার করতে পারছেন। আর আরেকটা জিনিস যেটা আমাদের পৃথিবীকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আমি বলবো আমাদের কমিউনিটি যারা মানুষরা আছেন, আপনারা এআই এর ব্যাপারে নিজেদেরকে জানানো শুরু করেন, শেখা শুরু করেন এবং ইউজ করা শুরু করেন এআই, সো দ্যাট এই যে পরিবর্তনটা আসছে এটার সাথে আমরা যেন নিজেদেরকে খাপ খাওয়াতে পারি। এই কথাগুলো আমি বলবো, এবং আমি এটা দিয়ে শেষ করব যে আসলে প্রত্যেকটা মানুষের অবস্থান ভিন্ন ধরনের, এবং আমি অন্য কারো কথা বলতে পারি না। আপনারা যারা ইয়াং মানুষ আছেন, আপনারা নিজেরাই সবচেয়ে ভালো জানেন কখন আপনাদের জন্য ভালো সময় জানান দেওয়ার, কিন্তু আমি বলবো এটার কোনো তাড়া নাই। মানে আপনাকে যে 15 বছরের মধ্যে বলতে হবে সেটা না, আপনি এমন একটা সময় বলেন যখন আপনি কমফোর্টেবলি বলতে পারবেন, সো দ্যাট এমন যদি হয় যে আপনার বাবা মা বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় বা আপনাকে বিতাড়িত করে আপনার বলার পরে, তাহলে যেন আপনি একদম মানে রাস্তায় না পড়েছেন, আপনার জন্য তারপরেও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা থাকে। সো সেই জিনিসগুলো আমি বলবো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। আমি স্বপ্ন দেখি যে আমার জীবন, মানে আমার লাইফ টাইমের মধ্যে একটা বাংলাদেশের মধ্যে একটা চেঞ্জ আসবে। সো সেই স্বপ্ন দেখে যাই, আশা করি আপনারাও স্বপ্ন দেখবেন, আপনারাও নিজেদেরকে ভালোবেসে যাবেন এবং একসাথে আমরা নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই, সেই মানুষটা বিষম প্রেমী হোক আর সমপ্রেমী হোক, আমরা যেন সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারি, একসাথে থাকতে পারি ভালোভাবে। এটাই এই ভালো দিনের স্বপ্নই আমি দেখে যেতে চাই। এবারে সেই মহেন্দ্র খন, যেখানে আমরা জানতে পারবো যে 2025 সালে জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পাচ্ছে। সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এবছর জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন আমাদের নূর আলম। আমার পক্ষ থেকে নূর আলমের কাছে রইল অশেষ ভালোবাসা এবং সম্মান। আমরা ডাইভার্সিটিতে বিশ্বাস করি, আমরা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যে। সো এবছর নূর আলম যে অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছে তার জন্য আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা এবং ভালোবাসা। অভিনন্দন নূর আলমকে 2025 সালে জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য। চলুন এবার দেখে আসি নূর আলমের জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি ডকুমেন্টারি। পরিবার সমাজ থেকে এত অবহেলার শিকার হয়েছি যে বারবার মনে হয়েছে আমার জন্মে যেন আজন্মের পাপ। আমি নূর আলম, আমি একজন আন্তলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষ। সাবার স্থানে আমার একটা ফুটকোট আছে। আমার জন্মের 6 বছর না পের হতে আমার 6টা সার্জারি হয়, এবং আমাদের মতো আন্তলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষের জন্মের পরে 1 মিনিট না ফের হতে আমাদের শরীরে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া ইজরা সন্তান জন্মগ্রহণ করেছে বলে। 4 বার সার্জারি করার পর ডাক্তার আমার পরিবারকে বলল যে আমি মেয়ে, আমাকে যেন মেয়ের মতো করে বড় করা হয়। 2 বছর পর আমার আরো 2টা সার্জারি করে ডাক্তার বলল আমি ছেলে। এই দুর্দণ্ডময় অবস্থায় কেটে যায় আমার জীবনের 9টি বছর। আর যখন স্কুলে ভর্তি হই, আমার শরীরের গঠনের জন্য আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
আর জানেন, আমার পরিবার আমাকে নিয়ে এত সংকোচে ছিল যে আমার খালার বিয়ের 19 বছর পর আমার খালু জানতে পারেন আলম নামে আমার মায়ের আরেকটি সন্তান আছে। সমাজ আমার প্রতি এতটাই দয়াশীল ছিল যে বারবার আমার ভাই বোনদের বিয়ে ভেঙেছে আমি এমন ভাবে জন্মগ্রহণ করেছি বলে। পরিবার সমাজ থেকে এত অবহেলা অবজ্ঞার শিকার হয়েও হাল ছাড়িনি। মনে শক্তি ছিল নিজের পায়ে দাঁড়াও এবং সমাজের জন্য কিছু করো। আর আমি এখন একজন সফল উদ্যোক্তা। ফুড স্টলে খাবার বিক্রি করে আমি এখন সফল। সাথে সাথে আমার মতো আন্তলিঙ্গ মানুষদের জন্য গড়ে তুলেছি ইন্টারসেক্স বাংলাদেশ নামে একটা সংগঠন, যেখানে আন্তলিঙ্গ মানুষদের অধিকার নিয়ে কাজ করছে। ইন্টারসেক্স বাংলাদেশ কাজ করছে আন্তলিঙ্গ মানুষদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য। তবে দিন শেষে সবার কাছে আমার একটাই প্রশ্ন, আমি তো নিজে এভাবে তৈরি হইনি, সৃষ্টিকর্তাই আমাকে এভাবে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ হিসাবে সমাজ থেকে আমি যে মৌলিক অধিকারগুলা পাবো, আমি কি সেগুলা পেয়েছি? অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর তুষার কান্তি বৈদ্যকে তার শুভেচ্ছা এবং সমাপনী বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ তারিন, আমাকে কিছু বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি তানভীর রৌফকে। তিনি প্রথম থেকে এই উদ্যোগের সাথে ছিলেন এবং এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্পেশালি তাকে ধন্যবাদ জানাই যে তিনি তার ব্যক্তিগত সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, ব্যস্ততা কাটিয়েও আমাদের জন্য কিছু সময় বেছে রেখেছেন, এই জন্য তাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীবনী সুধাকে। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে এই অনুষ্ঠানটি করতে পারছি বোধহয়, তাকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও এই অনুষ্ঠানের পর্দার পিছনে যারা কাজ করে চলেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই নূর আলমকে আজকে জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি অ্যাওয়ার্ডটি প্রাপ্তির জন্য। নূর আলমের মতো মানুষ আমাদের কমিটি খুব কমই আছে যারা কিনা নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে সবসময় কমিটির জন্য কাজ করে গিয়েছেন। কোনো নামের আশায় নয়, কোনো বৈষয়িক কিছু বিষয়ের আশায় নয়, বরং মানুষের অধিকারের প্রাপ্তির জন্য যিনি সবসময় কাজ করে চলেছেন খুব সাহসের সাথে। এবং সেটা যদি আমরা বলি তাহলে এক বাক্যে নূর আলমের নাম চলে আসে। বাংলাদেশে আন্তলিঙ্গ মানুষের অধিকারের জন্য যে সকল মানুষ কাজ করে চলেছেন তাদের মধ্যে নূর আলম একজন অন্যতম ব্যক্তিত্ব। এবং নূর আলমকে আমরা মনে হয় তার কাজের নিরিখে কখনোই মূল্যায়ন করতে পারিনি বা আমাদের কমিটি কখনো মূল্যায়ন করেনি। এবং আমরা আশা করি এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সেই মূল্যায়নের সুযোগটা তৈরি হলো। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এবং খুবই খুশি এই ভেবে যে জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি অ্যাওয়ার্ডটি এই বছরে আমরা নূর আলমের হাতে তুলে দিতে পেরেছি এবং তিনি অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। নূর আলমের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে যে সাহস এবং চেতনা জুগিয়েছে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করার জন্য, আমি আশা করছি আমাদের এই চেতনা সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং তাকে আমরা অনুসরণ করে আমাদের ভবিষ্যতের যে কাজ সেই কাজগুলো বাস্তবায়ন করব এবং আরও অনেক দূর এগিয়ে যাব আমাদের অধিকারের বাস্তবায়নে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবসময় ইনক্লুসিভ বাংলাদেশ এবং ঢাকা প্রাইডের সাথে থাকার জন্য। আপনারা যদি আমাদের সাথে কোনো
ভাবে যোগাযোগ করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া সব জায়গায় সব কিছু খোলা আছে, সেভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সবসময় সহযোগিতা এবং সাহস এবং সমর্থন যোগানোর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ তুষারকে তার বক্তব্য রাখার জন্য। এই সাথে আমাদের 2025 সালে জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি শেষ হচ্ছে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আমরা আশা করছি এইভাবেই আপনাদের সবসময় আপনাদেরকে আমাদের পাশে পাবো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।